সেন্টেন্স রেশিও ছাড়া আমরা সেকশন বের করতে পারবো না, সেকশন আন্দাজ করতে পারবো না। আর কম্প্রেশন মেম্বার এটুখানি জেনে রাখ, কম্প্রেশন মেম্বার মানে কলাম, বা যদি তুই স্ট্রাট বাদ দিস, যদি কলামেই থাকে শুধুমাত্র, কলাম সবসময় আই সেকশন বা চ্যানেল সেকশন, যেটা হবে তোর লেসিং এর মাধ্যমে জয়েন্ট, ওরকম সেকশন তুই কলামে ইউজ করতে পারিস। তো এর আগে যখনই কলাম বা কম্প্রেশন মেম্বার ডিজাইন করতে যাবে, কলাম ডিজাইন করতে যাবে, সবসময় একটুখানি মনে রাখবি যে স্টিল টেবিলে আমাকে আই সেকশনে যেতে হবে, আই সেকশনে হিসেবে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো কলামে এসে বইয়ে যেভাবে করা রয়েছে, বইয়ে একটা অঙ্ক আছে 375 পাতায়, এক্সাম্পল নাম্বার 8.4। ঠিক আছে, ওটা একটা অঙ্ক আছে, ওটা পরে বলছি। মেন ব্যাপার হচ্ছে তোর এখানে যে সেকশন 7 ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার, পেজ নাম্বার 34, এখানে এই ফর্মুলাটা কাজে লাগবে 7.1.2 এ PD equals to AE into FCD, ঠিক আছে? কত পেজ বললি? এই হচ্ছে এফেক্টিভ সেকশন এরিয়া, আর FCD হচ্ছে তোর ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। IS 800 কত পেজ? পেজ নাম্বার 34, সেকশন নাম্বার 7, ক্লজ নাম্বার 7.1.2। পেয়েছিস? হ্যাঁ, ওখানে দেখ PD equals to AE into FCD, যেখানে AE হচ্ছে তোর এফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া বা এফেক্টিভ সেকশন এরিয়া, ক্রস সেকশন না সেকশনাল এরিয়া, আর FCD হচ্ছে তোর ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে? এবার এই FCD অনেক ভাবে বের করা যায়, ঠিক আছে? টোটাল 3টে পদ্ধতি আছে FCD বের করার, ঠিক আছে? এক হচ্ছে প্রথমে একটা ফর্মুলা আছে 7.1.2.1 এ FCD, যদি দেখ লেখা রয়েছে ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস FCD of axially loaded compressive member shall be calculated using following equation, মানে অ্যাক্সিয়ালি লোডেড যদি হয় তাহলে এই ইকুয়েশন দিয়ে সলভ করা যায়। এবার এই ইকুয়েশনে অনেকগুলো আননোন জিনিস দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে তোর ল্যামডা, একটা হচ্ছে তোর সে কি বলে এটা কি হলো পাই না পাই, একটা হচ্ছে তোর জাই, ঠিক আছে? 3টে জিনিস তোর আননোন দেখতে পাচ্ছিস এখানে মোটামুটি, বাকি সব তোর নোন, তার মধ্যে ফাই, ল্যামডা আর জাই, ঠিক আছে? এবার দেখ নিচে ফাই এর একটা ফর্মুলা আছে, ল্যামডার একটা ফর্মুলা আছে, জাই এর ফর্মুলা আবার নিচে অনেকটা নিচের একটা জায়গায় রয়েছে, দেখ পেয়েছিস? ঠিক আছে, আবার ল্যামডা বের করতে গেলে FCC বলে একটা জিনিস লাগছে, ঠিক আছে? ওই FCC ইউলার্স বাল্কিং স্ট্রেস, ওটার একটা ফর্মুলা দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার ওই সব জায়গা মিলিয়ে একটা মেন যে জিনিসটা আমার দরকার কম্প্রেসিভ মেম্বার বের করার জন্য। হ্যাঁ বল। বলছি ওই FCD এর ওটা আরেকবার বল, আমার কেটে গেছিল। FCD দেখ, FCD যে নরমাল রেগুলার ফর্মুলাটা রয়েছে, FCD equals to Fy divided by gamma m0 divided by pi, এবার এই যে ফাই, ল্যামডা, জাই, 3টে আননোন ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে? 3টে আননোন ফ্যাক্টরের 3টে ফর্মুলা দেওয়া রয়েছে, দেখ পাই এরও দেওয়া রয়েছে, ল্যামডাও দেওয়া রয়েছে, জাই এরও দেওয়া রয়েছে। জাই না কাই? ওই তো পাই জাই একই হলো। কোনটা জাই কাই যাই হোক একই হলো। তো এবার এই 3টের ফর্মুলা দেওয়া রয়েছে, 3টের ফর্মুলা থেকে বের করতে হবে। এবার ল্যামডার সময় একটা ফর্মুলা দেখ, ল্যামডা যে ফর্মুলাটা ওখানে একটা জিনিস লেখা রয়েছে FCC, ইউলার, নিচে লেখা রয়েছে ওটা ইউলার্স বাল্কিং স্ট্রেস। এই সব কটা ফর্মুলা মিলে একটা জিনিস তোর মেন প্রথমে লাগবে, সেটা হচ্ছে KL/R টা, মানে স্লেন্ডারেন্স রেশিওটা, ঠিক আছে? এবার একটু আগে চলে আয়, টেবিল নাম্বার 3, টেবিল নাম্বার 3, পেজ নাম্বারটা হচ্ছে 20, ঠিক আছে? যে স্যারের ক্লাস করেছিস তার এখানে কিছু লেখা থাকার কথা। 1, 3 আর হচ্ছে 4 ওটা কম্প্রেশন মেম্বার, 1, 3 আর 4 হচ্ছে কম্প্রেশন মেম্বার, আর বাকি যে 2, 5, 6 এগুলো হচ্ছে সাধারণত টেনশন মেম্বার, ঠিক আছে?
এবার আমাদের ক্ষেত্রে কোনটা আমরা ইউজ করব? দেখ প্রথমটা লেখা রয়েছে মেম্বার ক্যারিং কম্প্রেসিভ লোড রেজাল্টিং ফর ডেড লোড এন্ড ইম্পোস্ট লোড, মানে সেলফ ওয়েট আর লাইভ লোড। ঠিক আছে, যখন নিয়ে আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেশিও 180 হতে পারে, তার বেশি হবে না কখনো। ঠিক আছে, এই যখনই এর মধ্যে আমরা তোর কম্প্রেশন মেম্বারের মধ্যে যদি আমরা উইন বা আর্থকুইক লোড যদি অ্যাড করতে থাকি, যে 3 নম্বরে লেখা রয়েছে উইন বা আর্থকুইক লোড যদি আমরা যখনই অ্যাড করব তখনই ওটা 250 হয়ে যাবে কেএল বাই আরটা, ম্যাক্সিমাম 250, নট মিনিমাম, বারবার বলছি। আর কম্প্রেশন ফ্লেঞ্জ অফ বিম এগেইনস্ট ল্যাটারাল টরশন বাকলিং, ল্যাটারাল টরশন বাকলিং কম্প্রেশন ফ্লেঞ্জে কখন হবে? ল্যাটারাল টরশনাল বাকলিং, হ্যাঁ, ল্যাটারাল টরশনাল বাকলিং। ওই উপর থেকে যদি টুইস্টিং কোনো মোমেন্ট পড়ে তাহলে হবে। পার্লিন কি? পার্লিন কম্প্রেসিভ নাম্বার, কম্প্রেসিভ। পার্লিনের ল্যাটারাল টরশনাল বাকলিং দেখা যায়। ওই দুদিকে ট্রাসে যদি তো দুদিকে ট্রাসের জন্য লোডটা যে ল্যাটারালি পড়ছে তার জন্য একটা টরশন তৈরি হবে। যদি টরশন পড়ে, হ্যাঁ, বেশিরভাগই হয়ে যায়। তো পার্লিনকে আমরা ওই হিসাবে রেসপেক্টেই আমরা ডিজাইন করব। তো পার্লিন সাধারণত পার্লিন আরো অনেক জিনিস থাকে। তো পার্লিন একটা কম্প্রেসিভ মেম্বার যেটার তোর স্ট্যান্ডার্ড রেশিও 300 হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মোটামুটি দাগিয়ে রাখ কোনটা কোনটা কম্প্রেশন মেম্বার বললাম। 1 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা, এই তিনটা হচ্ছে কম্প্রেশন মেম্বার, বাকিগুলো টেনশন মেম্বারের জন্য। ঠিক আছে, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেশিও। তো এখানে আমরা জানলাম 180 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড রেশিও। ঠিক আছে, এবার ধর আমরা যখন ডিজাইন করব পরীক্ষার হলে ডাইরেক্ট চলে যেতে পারিস, কি বলে কোন একটা মেম্বার দিয়ে স্টার্ট করতে পারিস। ঠিক আছে, এই বইয়ে যে জিনিসটা করা রয়েছে, বইয়ে করা রয়েছে একটা স্ট্যান্ডার্ড রেশিও অ্যাজিউম করে নিচ্ছে। ঠিক আছে, ধর 100 অ্যাজিউম করে স্ট্যান্ডার্ড রেশিও, সেই হিসাবে তোর কি বলে বাকলিং ক্লাসটা অ্যাজিউম করলো, অ্যাজিউম করে কি বলে দেখছি বাকলিং ক্লাসটা অ্যাজিউম করে সেখান থেকে টেবিল থেকে 118, টেবিল থেকে শেষে তোর কি বলে 7 টেবিল নাম্বার 9 a b c d, ওখান থেকে একটা সেই এফসিডি এর ভ্যালু নিয়ে ওখান থেকে সেই এরিয়া বের করে একটা ক্যালকুলেটিভ ওয়েতে যাওয়া যায়। ঠিক আছে, আর এমনিতে তুই করতে পারিস একটা যে কোনো একটা সেকশন নিয়ে নিলি। ঠিক আছে, তার এরিয়া লিখবি, যেটা তুই সে আমাদের হ্যান্ডবুকে পেয়ে যাবো, মানে SP6 এ এরিয়া RZ RY, সবসময় দেখি RY টা ছোট হবে RZ এর থেকে, কেন মাইনর অ্যাক্সিস এর অ্যাবাউটে বাল্কিং হয়, কালকে স্যার বলছিল এটাই বাকলিং স্যার, বাকলিং। এবার তোর LY LZ LY এগুলো না বের করলেও হবে, মেন ক্ষেত্রে তুই LY টা বের করবি। ঠিক আছে, LY টা কি করে পাবি? টেবিল নাম্বার 11। ঠিক আছে, টেবিল নাম্বার 11 তে দেখবি তোর মেম্বারটা কিরকম আছে সেটা বলে দেবে। টরশন, ট্রান্সলেশন ফোর্স আর রোটেশন, ট্রান্সলেশন আর রোটেশন দুটো সে ফ্রি করা আছে না দুটো রিস্টেন্ট করা আছে, দুই সাইডেই রিস্টেন্ট করা নাকি এক সাইডে রিস্টেন্ট করা, কোনটা রিস্টেন্ট কোনটা ফ্রি, ওই অনুযায়ী এখানে তোর এফেক্টিভ লেন্থের যে ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে আমরা ক্যালকুলেট করব। সাধারণত বলে না দেওয়া থাকলে মনে রাখবি হিঞ্জ আছে। হিঞ্জ আছে মানে কি? ট্রান্সলেশনে ফিক্স, রোটেশনে ফ্রি। ঠিক আছে, সেখানে তোর L ইনটু 1 হয়, এই যে 3 নম্বরে রয়েছে। ঠিক আছে, দেখ সে এট দা ওয়ান এন্ড সে ট্রান্সলেশন রিস্টেন রোটেশন ফ্রি, আদার এন্ডে ট্রান্সলেশন রিস্টেন রোটেশন ফ্রি, মানে হিঞ্জ সাপোর্টে রয়েছে, সেখানে সেটা 1 ধরে নেওয়া হয়। এল এফেক্টিভ লেন্থ মানে যেটা দেওয়া রয়েছে সেটাই ধরা হয়। ঠিক আছে, এল বের করলাম, কেএল বাই আর বের করলাম। এবার আমরা বাকলিং ক্লাসটা কি করে বের করব? ঠিক আছে, বাকলিং ক্লাসটা বের করার জন্য আমার সেকশনের এইচ লাগবে, পিএফ লাগবে, টিএফ লাগবে। ঠিক আছে, এইচ বাই পিএফ করে দেখো। দেখ এখানে দেখ টেবিল নাম্বার 10 এ চলে আসলি, ওখানে দেখ প্রথম কলামটায় রয়েছে ক্রস সেকশন, দ্বিতীয়টায় লিমিট, তৃতীয়টায় বাল্কিং অ্যাবাউট অ্যাক্সিস,
সে 4 নম্বরে রয়েছে বাকলিং ক্লাস, বাকলিং অ্যাবাউট অ্যাক্সিস, বাকলিং ক্লাস। এবার তুই h বাই bf ভ্যালুটা বের করে দেখবি। h বাই bf ভ্যালুটা যদি 1.2 এর বেশি হয় আর tf ভ্যালুটা যদি 40 mm এর কম হয়, তাহলে তোর এই আমরা বাকলিংটা দেখবো হচ্ছে y অ্যাক্সিস এর অ্যাবাউটে, তো y টা b ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটাই যখন তোর tf টা 40 থেকে 100 এর বেশি হবে আর h বাই bf ভ্যালুটা গ্রেটার দ্যান 1.2 ই থাকছে, বাট tf টা যদি 40 আর 100 এর ভেতরে থাকে, তখন আমরা y অ্যাক্সিসে ক্লাস c নেব। ঠিক আছে, এবার সেটাই আবার দেখ নিচে একটা দেওয়া রয়েছে যে 1.2 এর কম হয় বা ইকুয়ালস টু হয়, আর 100 এর কম বা ইকুয়ালস টু হলে একটা, আর tf যদি 100 এর বেশি হয় সেটার ক্ষেত্রে আরেকটা। এটা হচ্ছে আই সেকশন। ওয়েল্ডেড আই সেকশনের ক্ষেত্রে বাকলিং ক্লাসের একটা অন্য ধরনের রেশিও আছে, ওটা হিসাব আলাদা। আর যত ধরনের এল সেকশন হবে, টি সেকশন হবে, বক্স সেকশন হবে, চ্যানেল সেকশন হবে, সব কটার বাকলিং ক্লাস সি। ঠিক আছে, এবার ওখান থেকে দেখ বই যেটা করেছে, জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে এল বাই আর বের করেছে, কেএল বাই আর, ওয়াই অ্যাক্সিস অ্যাবাউটে কেএল বাই আর, দুটোই দেখে নিচ্ছে 180 কম আসছে কিনা, এসে গেছে। এবার LZ বাই Z অ্যাক্সিস এর অ্যাবাউটে তোর বাকলিং ক্লাস 7। আচ্ছা, Z অ্যাক্সিস এর অ্যাবাউটে এখানে বের করছে, কারণ Z অ্যাক্সিসটা বলেনি, আমরা Z অ্যাক্সিস এর অ্যাবাউটে আমরা বের করব না, সরি এখানে বলে দিয়েছে Z অ্যাক্সিস এর অ্যাবাউটে 7 মিটার আর y অ্যাক্সিস এর অ্যাবাউটে 5 মিটার, মানে আলাদা আলাদা লেন্থ বলে দিয়েছে। যদি আলাদা আলাদা লেন্থ অঙ্কে না বলা থাকে, একটাই লেন্থ বলা রয়েছে, তাহলে সবসময় y অ্যাক্সিস এ মাইনরে অ্যাক্সিসেই করবি, কেননা মাইনরে যদি সেভ হয় মেজরে সেভ হয়েই যাবে। ঠিক আছে, তো এবার ওখান থেকে তোর এই টেবিল থেকে 9A 9B 9C ওখান থেকে এফসিডি বের করছে। ঠিক আছে, এবার ধর বাই চান্স হলো তোর কি বলে স্টার্ট মেম্বার বা কলম স্টার্টের ক্ষেত্রে আমরা কি করছিলাম, স্টার্টের ক্ষেত্রে করছিলাম যে ধর হতেই পারে। হ্যালো হ্যাঁ বল। এখানে এসিডির ভ্যালুটা টেবিল 9A বা 9B 9C কোনটা কিভাবে বার করলো? ওটা আগে বাকলিং ক্লাসটা তোকে জানতে হবে। সেই বাকলিং ক্লাসের রেসপেক্টেড টেবিলগুলোর প্রথমে লেখা রয়েছে টেবিল 9A ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেস এফসিডি ফর কলাম বাকলিং ক্লাস এ। হ্যাঁ, মানে বাকলিং ক্লাসটা তোকে জানতে হবে, সেটা আগে বললাম যে বাকলিং ক্লাসটা কি করে বের করবি। আমার বি বেরোলো মনে না, ধর বি বেরাচ্ছে, ধর বি বেরোচ্ছে বা ধর এ বেরোচ্ছে, যাই বেরাচ্ছে, ঠিক আছে, সে রেসপেক্টে তোকে সেই নাম্বার টেবিল থেকে তোকে তুলতে হবে ভ্যালুটা। ঠিক আছে, এবার হতেই পারে যখন আমরা কাজ করলাম স্টিল স্ট্রাকচারের সময়, তোর স্টিলে যে সেশনাল করলাম, ওখানে অনেক সময় হয়েছিল কি কেএল বাই আর এর ভ্যালুটা, কেননা পার্লিনের জন্য 300 হয়, তো কেএল বাই আর এর ভ্যালুটা 250 উপরে চলে গেছে। তখন সূত্র দিয়ে করতে হচ্ছে। যখনই ওই 250 উপরে চলে যাচ্ছে, তার মানে এবার কি তোর টেবিল কোনো ভ্যালু নেই। টেবিলের যখন এবার ভ্যালু নেই, তখন আমাকে চলে আসতে হবে সূত্রে। কোন সূত্রটা? যেটা প্রথমে আমি বললাম। এবার ওই সূত্রটায় যেই ভ্যালু গুলো লাগবে সেই ভ্যালু গুলো বসাতে হবে পর। ফার্স্টে যাই না যেটাই হোক ওটা বের করতে হবে, তারপরে এফসিসি বের করতে হবে, তারপর ল্যামডা বের করতে হবে, তারপর ফাই বের করতে হবে, তারপর আলটিমেটলি ফর্মুলাটায় ফেলে এফসিডি বের করতে হবে। ঠিক আছে, এখানে অবধি কোনো কোশ্চেন? না। আর ওখানে একটা আলফা দেওয়া রয়েছে, আলফাটা দেখবি টেবিল নাম্বার 7 ইমপারফেকশন ফ্যাক্টর আলফা, ওখানে তোর বাকলিং ক্লাস অনুযায়ী আলফার ভ্যালু দেওয়া রয়েছে। সেই সিমেজ বাকলিং ক্লাস তো লাগবেই, বাকলিং ক্লাস ছাড়া তুই করতে পারবি না। ঠিক আছে, এই গেল সাধারণ। এবার আসছি তোর স্টার্টের ক্ষেত্রে। স্টার্টের ক্ষেত্রে কিছু জিনিস চেঞ্জ হয়, কারণ স্টার্ট যখনই হবে সেটা হবে তোর অ্যাঙ্গেল সেকশন। এবার অ্যাঙ্গেল সেকশনে তো কোন দিক থেকে সিমেট্রিক্যাল নয়, যখন সিমেট্রিক্যাল হচ্ছে না তখন সেটাকে বের করার জন্য ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যায়। সেই ফর্মুলা গুলো পাবো আমরা হচ্ছে পেজ নাম্বার 48, পেজ নাম্বার 48 ক্লাস নাম্বার 7.5.1.2 লোডেড থ্রু ওয়ান লেগ। সরি, এখানে দেখ একটা জিনিস দেওয়া রয়েছে ইকুইভ্যালেন্ট সেন্ডালেন্স
রেশিও, ইকুইভ্যালেন্স সিলিন্ডার রেশিও। ওখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে ল্যামডা ই ইকুয়ালস টু রুট ওভার k1 প্লাস k2 ল্যামডা vv স্কয়ার প্লাস k3 ল্যামডা phi e প্লাস স্কয়ার, কিছু একটা আছে, ঠিক আছে। ওইখানে দেখ ল্যামডা vv এর একটা ফর্মুলা দেওয়া রয়েছে, ওখানে নিচে সবাই একটু ঠিক করে নে, পাই স্কয়ার ই হবে, ঠিক আছে। হ্যাঁ পাই স্কয়ার ই, হ্যাঁ ওটা মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে, ওটা এপসাইলন না। কোন জায়গাটা বলতো? ও মানে- আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আরে, ঠিক করা আছে। ঠিক করা আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর উপরে ওটা কিন্তু 1/rvv না, l/rvv, এল বাই আর আচ্ছা এটা ঠিক আছে। হ্যাঁ। এটা স্মল এলটা লিখেছে এমন ভাবে 1 মনে হতে পারে, আবার অনেকের আইও মনে হতে পারে। আই বা 1 না, ওটা l/rvv, ঠিক আছে। যে লেখাও রয়েছে l equals to center to center length of supporting member, লেখাও রয়েছে। তো এখানে তুই ল্যামডা vv আর ল্যামডা আর একটা যেটা দেওয়া রয়েছে ওই ল্যামডাটার ভ্যালু বের করবি, ঠিক আছে। এবার k1 k2 k3 এগুলো কোথা থেকে পাচ্ছিস? না এগুলো তো নিচে দেওয়া রয়েছে, দেখ টেবিল 12 কনস্ট্যান্ট k1 k2 k3, ঠিক আছে। ওখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর নাম্বার অফ বোল্ট কানেক্টেড at each end কানেকশন, ঠিক আছে। গাসেট কানেক্টিং মেম্বার ফিক্সিটি মানে কি রকম আছে, হিঞ্জ আছে না ফিক্স আছে, ঠিক আছে। k1 k2 k3 এর ভ্যালু দেওয়া রয়েছে। দেখবো যে 2 বা 2 এর বেশি যদি থাকে তাহলে ফিক্স বা হিঞ্জ ভ্যালু কত হতে পারে, ঠিক আছে। সাধারণত 2 এর উপর বোল্ট থাকলে সেটাকে আমরা ফিক্সড ধরে নিই, ঠিক আছে। 2 বা 2 এর উপর বোল্ট দিলে সেটাকে আমরা ফিক্সড ধরে নিই। তো যদি কিছু বলা না থাকে তো ফিক্স ভ্যালু নিয়ে কাজ করব, এটা ঠিক আছে। বইতে যদি ওয়েল্ডিং থাকে, ওয়েল্ডিং থাকলে ওয়েল্ডিং ও ফিক্স। হ্যালো বল বইতে এটা 376 পাতার অঙ্কটা বলছিস তো? না না ও কোডের না কথা না আমি বলছি। বইয়ের অঙ্ক বলছি না, আমি কোডের কথা বলছি। কোডে আসতে বললাম তো 48 পেজ। হ্যাঁ কোডে 48ই তো আছে ওখানে, হ্যাঁ লোডেড থ্রু ওয়ান লেগ, হ্যাঁ ওখানে বল তাহলে, ঠিক আছে। ওখানে টেবিল নাম্বার 12 টেবিল নাম্বার 12 কনস্ট্যান্টস k1 k2 k3 এখানে দেখ দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে নাম্বার অফ বোল্ট এট ইচ এন্ড কানেকশন, তারপর বলেছে গাসেট বা কানেক্টিং মেম্বার ফিক্সিটি মানে ফিক্স আছে না হিঞ্জ আছে, তারপর k1 k2 k3 ভ্যালু লেখা রয়েছে, ঠিক আছে। 2 বা 2 এর বেশি যদি বোল্ট থাকে কানেকশনের এন্ডে তাহলে সেটাকে সাধারণত ফিক্সই ধরে নেওয়া হয়। এখানে ফিক্স হিঞ্জ আলাদা করে বলা আছে, যদি বাই চান্স বলে দেয় যে দুটো বোল্ট আছে বাট হিঞ্জ সাপোর্ট, তখন তুই এই হিঞ্জ এটা দিয়ে ক্যালকুলেট করবি। কিন্তু যদি না বলা থাকে ফিক্স, যদি কিছু না বলা থাকে তাহলে ফিক্সটা দিয়ে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। একটা বোল্ট হলে হিঞ্জই হয়, ফিক্স হয় না। একটা বোল্ট বলেছে এদিকে হিঞ্জ, যদি ফিক্স বলে তখনই আমরা ফিক্সে যাব, তাহলে আমরা হিঞ্জটা ধরে ক্যালকুলেট করব, ঠিক আছে। এবার কথা হচ্ছে এটা বোল্টের হলো, যদি ওয়েল্ড করে দেয়, ওয়েল্ড হলে ওয়েল্ডটা ফিক্স কানেকশন, ঠিক আছে। ওয়েল্ড হলে ওয়েল্ডটা ফিক্স কানেকশন, তখন ওই যে আমরা দুটো বা দুটোর বেশি বোল্টের জন্য যেটা রয়েছে সেখানে আমরা ফিক্সটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এখানে আবার ল্যামডা সে ল্যামডা ই এর ভ্যালু পেলে এই ল্যামডা ইটাই আবার ওই যে আগের এফসিডি ফর্মুলা ওইখানেই ল্যামডা, ঠিক আছে। তারপর ল্যামডা বের করবি, ফাই বের করবি, সেখান থেকে আবার জাইও বের করতে হবে, সেই সব করে আবার পুরোটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কলাম স্টার্টের ক্ষেত্রে। এবার আসছে কলামের আর একটা মেইন ব্যাপার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার বলা যেতে পারে। আচ্ছা আর একটা জিনিস আছে ডবল অ্যাঙ্গেল সেকশন ইউজ করা, ঠিক আছে। অনেক জায়গায় আমরা আগের করতে গিয়ে তখন ডবল অ্যাঙ্গেল সেকশন ইউজ করেছিলাম। ডবল অ্যাঙ্গেল সেকশনের ক্ষেত্রে পার্থক্য কিছুই নেই। তো ইসে কি বলে ওই আমাদের SP6 এ ডবল অ্যাঙ্গেল সেকশনের জায়গায় গিয়ে ঠিক করে খুঁজে বের করবি শর্টার লেন্থ শর্টার লেগ কানেক্টেড আছে না লঙ্গার লেগ কানেক্টেড আছে, ইকুয়াল অ্যাঙ্গেল নাকি না দিশে আনইকুয়াল অ্যাঙ্গেল, সব ভালো করে পড়ে নিয়ে তারপরে ওখান থেকে মেম্বারটা তুলে ক্যালকুলেট করবি, ঠিক আছে। আর কিচ্ছু নেই, পার্থক্য এইটুকানি। ডবল অ্যাঙ্গেল সেকশন হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না তোর যে সিঙ্গেল অ্যাঙ্গেলের সিজি বাইরে থাকে, ডবল অ্যাঙ্গেলে ভেতরে চলে আসছে। তার জন্য এবার তোর ইকুইভ্যালেন্ট স্লেন্ডার রেশিওর ক্যালকুলেশনে যেতে হয় না, আর এই আর জেড জেড আর ওয়াই ওয়াই দুটোই পাওয়া যায়, দুটো দিয়ে ক্যালকুলেট করে ফেলতে হয়, ঠিক আছে। এটুকুনি ক্লিয়ার। এবার আসা যাক তোর
লেসিং, ঠিক আছে? লেসিং এর ক্ষেত্রে বইয়ের পেজ নাম্বার 389 খোল। 8.14 8.14 কোশ্চেনটা একবার সবাই একটু পড়ে নে। Design a build-up column 10 meter long to carry a factorial axial load of 1080 kilonewton. The column is restrained in position but not in direction at both of the end. তার মানে হচ্ছে রিস্ট্রেন আছে পজিশনে বা ডিরেকশনাল মানে রোটেশন অ্যালাউ করা আছে, ঠিক আছে? Provide single lacing system with bolted connection. Assume steel of grade 4 AB410, bolt of grade 4.6. Design the column with 2 channel placed back to back. তারপর বলেছে 2 channel placed toe to toe, which is more economical. Design the lacing with side welding condition for channel back to back. এই যে এটা ওগুলো পরে আসছে, আগে সিম্পল ব্যাপার হচ্ছে তোকে লেসিং ডিজাইন করতে হবে, দুটো অ্যাঙ্গেল চ্যানেল সেকশন দিয়ে একটা বিল্ড আপ সেকশন বানাতে হবে, যেখানে তুই দুটো চ্যানেল সেকশন দিয়ে লেসিং প্রোভাইড করবি, সিঙ্গেল লেসিং, ঠিক আছে? তো মেম্বার নিয়েছে, পার্সিয়াল সেফটি ফ্যাক্টর সব লেখা রয়েছে, ডিজাইন কলাম লোড নিয়ে নিয়েছে, এলটা বললাম যেটা তোর কেননা রোটেশন অ্যালাউ রয়েছে বলে এল ইকুয়ালস টু 1 ইনটু 10 উপরে 10 মিটার। ক্রস সেকশন এরিয়া একটা বের করে নিয়েছে, লেট অ্যাজিউম অ্যাকশিয়াল কম্প্রেসিভ স্ট্রেস এত ধরে নিল, ধরে নিয়ে একটা বের করলো, সে এরিয়া বের করলো, ওই অনুযায়ী একটা চ্যানেল সেকশন তুলে নিল, ঠিক আছে? পোর্ট থেকে SP6 থেকে চ্যানেল সেকশন তুললো, সেটার এরিয়া লিখেছে, RZZ RYY DF লিখে নিয়েছে, ঠিক আছে? এবার একটা না দুটো আমরা চ্যানেল সেকশন প্রোভাইড করছি বলে দুটো সে 2 দিয়ে গুণ করে ডবল এরিয়া করে নিয়েছে। এবার দেখ নিচে কি লেখা রয়েছে, ইন এ ডিজাইন অফ এ বিল্ড আপ কলাম with 2 section, the section also placed at the least lateral gyration of the build up section becoming a large value as possible. Therefore, the radius of gyration about YY axis increase so that it become equal to or more than the radius of gyration about ZZ axis. This can be achieved by spacing the section in such a way that RZ become R minimum. তার মানে হচ্ছে তুই যখন একটা বিল্ড আপ সেকশন প্রোভাইড করছিস তখন তোকে জানতে হবে যে রেডিয়াস অফ জাইরেশন যত বাড়ানো যাবে তত ভালো, ঠিক আছে? এবার রেডিয়াস অফ জাইরেশন কি করে বাড়াবি? আর ওয়াই ওয়াই তুই জানিস সবচেয়ে কম হবে, আর জেড সবচেয়ে বেশি হবে। তো তোকে এমন একটা কাজ করতে হবে যাতে আর ওয়াই ওয়াইটা আর জেড এর সমান হয়ে যায় বা তার চেয়েও বেশি হয়ে যায়। এবার কি করা যেতে পারে? তাহলে সেকশন দুটোর মাঝখানে একটা স্পেস দেওয়া যেতে পারে, যাতে ওই যে আর ওয়াই ওয়াইটা বাইরে ছিল ওই সিজিটা আস্তে আস্তে ভেতরের দিকে চলে আসতে থাকে, ভেতরের দিকে এসে গেলে মাঝখানে চলে আসলো ধর বা ভেতরে চলে আসলো, স্পেসিং দিতে থাকলে আর ওয়াই ওয়াইটা বাড়তে থাকবে। যত আর ওয়াই ওয়াই বাড়বে আর জেড একই থাকছে, তো আর জেড এর হিসাব মতন কমছে। তো যখনই তোর আর জেড বা আর ওয়াই ওয়াই ইকুয়ালস হচ্ছে বা আর ওয়াই ওয়াই আর জেড এর থেকে বেশি হচ্ছে তখন সেই সেকশনটা স্কেল হয়ে যাচ্ছে। আরেকবার বল এই জায়গাটা। ধর একটা বিল্ড আপ সেকশন বানাচ্ছিস, ঠিক আছে? তো বিল্ড আপ সেকশন বানাতে গেলে তোকে মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন যত ভালো বেশি হবে তত বেটার। মানে রেডিয়াস অফ জাইরেশন বেশি হওয়ার মানেটা কি হচ্ছে? রেডিয়াস অফ জাইরেশন বেশি হলে তোর কি হবে? তোর KL বাই R ভ্যালুটা কমবে। KL বাই R ভ্যালু কমলো মানে FCD বাড়লো, FCD বাড়লো মানে ও বেশি ফোর্স এবার ক্যারি করতে পারছে, বেশি লোড ক্যারি করবে, তাই তো? FCD বাড়লো মানে এরিয়া সেই রইলো, এরিয়া থেকে তাহলে FCD বেড়ে গেল মানে বেশি লোডও ক্যারি করতে পারছে, তার মানে কি ওর মুভমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটিও বাড়লো, মুভমেন্ট অফ রেজিস্ট্যান্সও তার বেড়ে গেল। পরিষ্কার আছে? ঠিক আছে? এবার তাহলে তোকে লিস্ট রেডিয়াস অফ জাইরেশন বাড়াতে গেলে তুই কি করতে হবে না, দুটো যে তুই সেকশন বা যেভাবে বিল্ড আপ সেকশনটা তুই ইউজ করছিস সেটার মাঝখানে স্পেসিং তোকে বাড়াতে হবে। স্পেসিং বাড়লে কি হবে? ওর সিজিটা ভেতরে আসতে আরম্ভ করবে, ঠিক আছে? যেরকম তোর সে ডবল অ্যাঙ্গেল সেকশন জয়েন্ট যেটা ছিল, ডবল অ্যাঙ্গেল সেকশন এটা বললাম, সিজি ভেতরে চলে আসে, সেরকমই এটার ক্ষেত্রে সিজি আস্তে আস্তে ভেতরে আসবে। সিজি যত ভেতরে আসবে তাহলে আর ওয়াই ওয়াই বাড়তে আরম্ভ করবে,
আর ওয়াই যত তোর বাড়তে আরম্ভ করবে দেখবি, দাঁড়া এটা এটা তোকে দেখিয়ে দিচ্ছি না, একটু SP6 টা খোল। এক মিনিট দাঁড়া। হ্যাঁ SP6 এর তুই চলে আয় 104 পাতায় চলে আয়, 104 105 এসছি। বুঝেছিস? ধর এটা ধর যে কোনো একটা অ্যাঙ্গেল দিলাম, ধর ISA 125 ঠিক আছে, এবার এটা আর YY অ্যাক্সিস এর রেডিয়াস অফ জাইরেশনে আয়। দেখ তোর স্পেসিং যত বাড়ছে, ডিসটেন্স যত বাড়ছে, তোর রেডিয়াস অফ জাইরেশন কি? দাঁড়া, কি বললি? স্পেসিং যত বাড়ছে রেডিয়াস অফ জাইরেশন কি হচ্ছে? রেডিয়েশনও কমছে কমছে। কই কমছে? 4 4 3 রেডিয়াস অফ ভ্যারিয়েশন কমছে, আর এদিকে হচ্ছে 4 4 3 4.05 রেডিয়াস অফ ধর রেডিয়াস আমি বলছি শোন, এই যে ISA 125 এ তুই 6 mm এর থিকনেস এর সেটা ধর, ঠিক আছে? ওখানে 105 পাতায় দেখ রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট YY অ্যাক্সিস ইন সেন্টিমিটার লেখা রয়েছে, ঠিক আছে? ওখানে দেখ তো ডিসটেন্স ব্যাক টু ব্যাক অফ অ্যাঙ্গেলস, এই ডিসটেন্সটা যত বাড়ছে রেডিয়াস অফ জাইরেশন কি হচ্ছে? আর YY এর বাড়ছেই তো। কি হচ্ছে? কি দেখতে পাচ্ছিস? কত আছে ভ্যালু? বল বল, ভ্যালু গুলো বল। 0 0 0 তে কত আছে? 6 18 30 365